2013 সালের কিছু শাহবাগীদের কারণে আজ বিতর্কিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ সেজে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজে বিভিন্ন মন্তব্য কিংবা বক্তব্য প্রদান করে যাচ্ছেন। মনে হচ্ছে যেন মায়ের চাইতে মাসির দরদ অনেক বেশি। সাম্প্রতিক সময় আমরা দেখছি তারা বাংলাদেশের সজ্জন ব্যক্তিত্ব, সাংবাদিকতার জগতের দিকপাল, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে পর্যন্ত ছাড় দেয়। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের একটি পরিশুদ্ধ রূপ, অর্থাৎ আওয়ামী লীগ পরিশুদ্ধ হয়ে আসবে, নিজেরা সংগঠিত হবে এবং এদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদে তারা অতীতের ভুল ভ্রান্তি থেকে বের হয়ে এসে একটা নতুন পরিশুদ্ধ আওয়ামী লীগ। আলাইকুম প্রিয় দর্শক, আমার দেশ পত্রিকায় ইতিমধ্যে চালু হয়েছে, আর চালু হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপি তার বিরোধিতা করছে এবং বিএনপি তা বয়কট করার ডাক দিয়েছে। এই বিএনপি আমার দেশ পত্রিকার বয়কট করা এবং বিরোধিতা করার কারণটা কি, তাদের কি ক্ষতি হচ্ছে এবং মাহমুদুর রহমানের সাথে তাদের দ্বন্দ্বটা কোথায়, এবং আওয়ামী লীগ যে ভারতে বসে যে এতদিন পরিকল্পনা করছে যে বাংলাদেশে পুনর্বাসন হওয়ার জন্য, আবারও আসার জন্য, এখন আমেরিকাকে সাথে নিয়ে অচিরেই বাংলাদেশে বিশাল এক সমাবেশ করে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। চলুন তারা কি পরিকল্পনা করছে এবং বিএনপির মধ্যে বর্তমান কি সমস্যা হচ্ছে, চলুন আমরা দুটি ভিডিওতে বিস্তারিত দেখব। রহমানকে পর্যন্ত ছাড় দেয়নি। তারা মন্তব্য করেছিলেন আমাদের প্রিয় শহীদ, সকলের প্রিয় ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতার সূর্য সন্তান যারা 2024-এ অবদান রেখেছেন, সেই ওয়াসিমের ছবি নিয়ে বিতর্কিত কর্মকাণ্ড। ওয়াসিমের ছবিটি রাতের বেলা যখন পাবলিশড হয় আমার দেশের টেস্ট কেস, সেই সময় ভুলবশত পিকচারটি সেখানে কেউ দেখতে পায়নি। পরক্ষণেই পরিবর্তন করে সকালের আগেই যেই পত্রিকা ছাপা হয়েছে এবং মানুষের হাতে গিয়েছে সেটাতে ওয়াসিমের ছবি সহ ছিল। কিন্তু একটি গোষ্ঠী আমার দেশের মাহমুদুর রহমানকে বিতর্কিত করতে লাগলো। আমার দেশ পত্রিকাকে পর্যন্ত বন্ধ করার জন্য তারা উঠে পড়ে মাঠে নামলো। তারা প্রচারণা চালালো বয়কট করতে হবে আমার দেশ। কিন্তু এরা কারা? এরা কি মাহমুদুর রহমানের চাইতে ত্যাগ তিতিক্ষায় দেশপ্রেমে উজ্জীবিত কোনো মানুষ? এরা কারা? এরা কি আসলে সত্যিকার বিএনপি কিংবা জাতীয়তাবাদী মূল্যবোধের কোনো মানুষ? এরা কারা? আসলে কি এরা এখন পর্যন্ত মাহমুদুর রহমান যে জুলুম নির্যাতন অত্যাচারের শিকার হয়েছে তার ধারে কাছেও পৌঁছেছে? না। কিন্তু যারা হচ্ছে সুযোগ সন্ধানী এবং বর্তমান ফেসিবাদ আওয়ামী লীগের পতনের পরে বাংলাদেশে পরগাছা হিসাবে বেঁচে থাকার জন্য নিজেদেরকে ভোল পাল্টিয়ে বিএনপির কাঁধে ভর চড়ানোর জন্য কিছু মানুষ এই কাজ করছে। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা হচ্ছেন আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যত জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছে তা দ্বিতীয় আরেকজন ব্যক্তিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেখাতে পারবেন না। দেশ নায়ক জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশের মানুষের কাছে, যুবকদের কাছে সবচাইতে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, রাজনীতিতে তার যে দূরদর্শিতা সেটার ধারে কাছেও বাংলাদেশের অনেক মানুষকেই আপনি পাবেন না। বলতে গেলে এক বাক্যে এই মুহূর্তে বাংলাদেশ যেই মানুষটির অপেক্ষায়, যার নেতৃত্বের অপেক্ষায়, তিনি হচ্ছেন জনাব তারেক রহমান। আজ এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চাইতে, তারেক রহমানের চাইতে বেশি বোঝা মানুষগুলোই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষতি করে এমন ক্ষতি করছে মনে হচ্ছে যেন দলটাকে তারা গর্তে ফালানোর জন্য অপেক্ষা করছে। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য, আজকের জননেতা জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য প্রতিনিয়ত ঐক্য প্রতিষ্ঠার বক্তব্য। তারা চায় বাংলাদেশে যে কোনো মূল্যে ঐক্য প্রতিষ্ঠিত হোক, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে তাদের সুসম্পর্ক থাকুক, বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ এবং বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশে যারা মজলুমের পক্ষে তাদের সাথে এই দেশ নায়ক জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সর্বসময় তারা চিন্তা করছেন এবং তাদের পাশেই আছেন। কিন্তু একটি গোষ্ঠী দেখবেন ফেসবুকে বিনা কারণে কিংবা কারণ থাকুক কিংবা না থাকুক টেনে হেঁচড়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সাথে ভিন্ন অন্য কোনো দল কিংবা ছোট ভাইদের সাথে দূর সম্পর্ক তৈরির জন্য একটু উঠে পড়ে লেগেছে। যেমন আপনি হঠাৎ করে দেখবেন জামাত শিবিরের চরম মাত্রার বিরোধিতা করা,
আমি জামাত শিবিরের পক্ষে কিংবা বিপক্ষের কোনো স্টেটমেন্ট বিএনপি দেখ, সেটার তো দরকার নেই। বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তো তাদেরকে নিয়ে ব্যস্ত নাই, তারা ঐক্য নিয়ে ব্যস্ত, কিন্তু আপনি ব্যস্ত জামাত শিবির নিয়ে। এরপরে আপনি দেখবেন কিছু কিছু লোক ছাত্রদেরকে নিয়ে বিতর্কিত করার জন্য মাঠে পড়ে লেগেছে। এই ছাত্ররা 24-এর গণ আন্দোলন করে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। ছাত্রদেরকে স্বীকৃতি দিয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম বক্তব্য রেখেছেন এবং তার ভিডিও এখনো বাংলাদেশের সব জায়গায় কিন্তু প্রচারিত হয়েছে। দেশনায়ক জনাব তারেক রহমান যতগুলো বক্তব্য দিচ্ছেন, প্রত্যেকটি বক্তব্যের মধ্যেই কিন্তু এই ছাত্র জনতার কথা স্বীকার করে তারপরে বক্তব্য দিচ্ছেন। তার অর্থই হচ্ছে আমরা ছাত্র জনতাকে প্রতিপক্ষ মনে করি না, আমরা ছাত্রদের এই বিপ্লবকে ধারণ করি, লালন করি। ছাত্র জনতা আমাদের অনেক বিষয়ে বক্তব্য রাখতেই পারে, কিন্তু আমরা তাদের প্রত্যেকটি বক্তব্যের রিয়্যাক্ট দেখানোর জন্য বসে থাকবো না। কারণ আমরা বাংলাদেশের সর্ববৃহত্তর একটি দল, সর্বোচ্চ ত্যাগ আমাদের থাকতে হবে, সর্বোচ্চ ধৈর্য আমাদের থাকতে হবে, সর্বোচ্চ ভালোবাসা মানুষের প্রতি আমাদের থাকতে হবে, সর্বোচ্চ ন্যায় নিষ্ঠা এবং আদর্শ আমাদের থাকতে হবে। তাহলে ওরা কারা যারা আজকের এই দলটাকে বিতর্কিত করার জন্য নিজের ফেসবুককে ব্যবহার করে কিংবা ইউটিউবকে ব্যবহার করে কিংবা যে কোনো জায়গায় যে কোনো মূল্যে এই সকল ইস্যুগুলোকে টেনে এনে ঠিক আওয়ামী লীগ যেভাবে সমালোচনা করত সেইভাবে সমালোচনায় মাঠে পড়ে লেগেছে। এর কারণ হচ্ছে তারা সত্যিকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বিশ্বাস করে না। এর কারণ হচ্ছে তারা সত্যিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শকে লালন করে না। যদি তাই করত তাহলে তারা এই ধরনের অ্যাক্টিভিটিস করতে পারে না। কারণ তাদের মাথায় ঢুকে গিয়েছে যে আমাকে যে কোনো মূল্যে ফার্স্ট হতে হবে। কিভাবে? এই ফেসবুকে লেখালেখি করে। আমার বিরুদ্ধে যদি কোনো একজন ছাত্র একটা পোস্ট করেছে, ওটার এন্টি পোস্ট আমি 5টা করতে পারলেই মনে হয় আমার বিজয়। আসলে এই পোস্ট যে আমার ক্ষতি করছে সেই জ্ঞানটুকু তাদের নেই। শুধু জ্ঞান নয়, আমি মনে করি তারা আপনার আমাদের কেউ নয়। তারা উঠে এসে জুড়ে বসে আপনার পাশে আপন হওয়ার চেষ্টা করছে মাত্র। কয়েক বছরের মধ্যে দেখবেন কয়েক ধরনের ভিডিও তাদের বাংলাদেশে প্রচলিত আছে, যারা বিন্দুমাত্র বিএনপির হয়ে কোনোদিন কাজ করেন নাই। হঠাৎ করে বিএনপির জন্য মাঠে নেমেছেন। কি ভাবছেন তিনি বিএনপি হয়ে গিয়েছেন? মোটেও না। যারা ভাবছে আজকের মাহমুদুর রহমানের মতো মানুষকে বিতর্কিত করতে পারলে তারা খুব বড় কিছু হয়ে যাবে, তারা তো আসলে কোনো বিএনপির লোক না। তারা তো আসলে জাতীয়তাবাদী মূল্যবোধের কোনো লোক না। তারা তো আসলে ইসলামী ধর্মীয় মূল্যবোধের কোনো লোক না, কিংবা বাংলাদেশের সর্বধর্মীয় গোত্রীয় মানুষের মূল্যবোধের লোক নয়। আমরা বাংলাদেশটাকে শান্তিপূর্ণ অবস্থানে দেখতে চাই, বাংলাদেশটাকে আমরা সঠিক জায়গায় নিয়ে যেতে চাই, এবং সেটা সম্ভব তারেক রহমানের নেতৃত্বেই। কিন্তু তার এই নেতৃত্বকে বিতর্কিত করতে যেমন দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, তেমনি আমাদের মধ্যেও ঘাপটি মেরে কিছু মানুষ এই অপকর্মে লিপ্ত হচ্ছে। মনে রাখবেন, আপনি যত বড় শক্তি, আপনার গায়ে তত বড় ঢিল মানুষ মারবেই। আমাদের গায়ে ঢিল মারুক, তারেক রহমানের গায়ে ঢিল মারুক, খালেদা জিয়ার গায়ে ঢিল মারুক, তাতে খালেদা জিয়ার কোনো 1 ইঞ্চিও ক্ষতি হবে না, তারেক রহমানের 1 ইঞ্চিও ক্ষতি হবে না। বরং আগামীর বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হলে বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, বাংলাদেশের ডান বাম ছোট বড় সকল রাজনৈতিক দলের মধ্যে একটি ঐক্য থাকতে হবে, সংযত আচরণ করতে হবে, ভালোবাসা থাকতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণীর পেশার মানুষের সাথে আমাদের সুসম্পর্ক বৃদ্ধি করতে হবে। যদি সেটা আমরা করতে ব্যর্থ হই, তাহলে আওয়ামী লীগ এখানে জয় জয়কার করবে। কারণ আওয়ামী লীগের উদ্দেশ্য হচ্ছে অনৈক্য সৃষ্টি করে তাদের এই লুকিয়ে থাকা দোসরগুলো আবার মাঠে ময়দানে নতুন করে কাজ করতে চায়। অতএব এই দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে চান, দেশকে যদি সত্যিকার অর্থে ভালোবাসতে চান, তাহলে সবার আগে উচিত হবে দেশকে ভালোবাসুন, দলকে ভালোবাসুন, দলের নীতি এবং আদর্শ নিয়ে আপনি চলার চেষ্টা করুন। আপনার কথা, কাজ, কর্ম যাতে এদেশের কোনো মানুষের কষ্টের কারণ না হয়, কোনো দলের কষ্টের কারণ না হয়। হ্যাঁ, আদর্শিক জায়গা থেকে দলের ভিন্নতা থাকবে, নতুন নতুন দল সৃষ্টি হবে। আমরা আমাদের শিক্ষা, আমরা আমাদের কার্যক্রম, আমরা আমাদের বক্তব্য, সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে আমরা আমাদের গুণাবলী প্রচার করার মধ্য দিয়েই দেশবাসীর কাছে আকৃষ্ট হব এবং দেশবাসী সেটা রক্ষা করবে। কিন্তু যদি সেটা করতে না পারি, তাহলে আমাদের এই দলকে, আমাদের এই
দলের মানুষদেরকে দেশের মানুষের কাছে বিতর্কিত করা, এটা মনে হচ্ছে আমার সেই শাহবাগীদেরই কাজ। এবং এখনো সন্দেহ হচ্ছে 13 সালের শাহবাগীরা আজকের উঠে পড়ে লেগেছে যে কোনো মূল্যে বিএনপিকে বিপদগ্রস্ত করে খাদের ভিতরে ফালানো যায় কিনা। আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি? এই দলটি কি আদৌ টিকে থাকবে, নাকি ভারতের মদদে তারা আবার নতুন করে বাংলাদেশে ফিরে আসবে এবং ফিরে এসে অতীতে যা কিছু করেছিল সেগুলোকে আরো বহু বহু গুণ শক্তিমত্তা নিয়ে, কৌশল নিয়ে এবং প্রতিশোধ স্পৃহা নিয়ে তারা প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়বে, নাকি অতীতে যে সকল আওয়ামী লীগের নেতা এবং কর্মী খুন, ধর্ষণ, রাহাজানি, সামাজিক অপরাধ, আন্তর্জাতিক অপরাধ, মাদক চোরাচালান, অর্থ পাচার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক গুন্ডামি, বদমায়েশি এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিল, তাদের যে অংশটি পালিয়ে গিয়েছেন, যে অংশটি দেশের মধ্যে পালিয়ে রয়েছেন অথবা দেশের বাইরে রয়েছেন, আর যারা ইতিমধ্যেই ধরা পড়েছেন, তাদেরকে কি খুব দ্রুত বিচারের আওতায় এনে সবাইকে সাজা দেয়া হবে এবং সেটা 6 মাস থেকে 1 বছরের মধ্যে যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল রয়েছে সেটি, অথবা আইসিটি যেটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল রয়েছে সেটি, অথবা একেবারে আলাদা একটা অর্ডিন্যান্স করে খুব তড়িঘড়ি করে সামরিক আদালতের মতো করে জাস্ট 90 ডেজ বা 45 ডেজ এর মধ্যে বিচার কার্য তড়িঘড়ি করে সমাধান করে আওয়ামী লীগের একেবারে প্রথম সারির এরকম কয়েক হাজার নেতাকর্মীকে ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করা হবে কিনা, এগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে যে আলোচনাটা হচ্ছে সেটি হলো আওয়ামী লীগ যে কোনো ফর্মে রিভাইভ করবে কিনা। অর্থাৎ এখানে একটা বিষয় কিন্তু প্রকৃতি খেলে বারবার, অর্থাৎ আপনি আপনার প্রতিপক্ষের সঙ্গে যে আচরণ করেন এবং আপনার সর্বোত্তম সময় যেটি যায়, অর্থাৎ আপনি ক্ষমতা, অর্থ, বিত্ত, প্রভাব, প্রতিপত্তি, রূপ, যৌবন, অর্থাৎ জীবনের সব ক্ষেত্রে যখন সফলতার স্বর্ণ শিখর আপনার করায়ত্তে থাকে, তখন আপনার ব্যবহারগুলো প্রকৃতি লিখে রাখে। ইফ ইউ আর গুড, তখন আপনার জন্য একটা নিদারুণ ভালো পরিণতি অপেক্ষা করে দুনিয়া এবং আখিরাতে। এবং ইফ ইউ আর ব্যাড, অর্স্ট, অর্থাৎ আপনি ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে পিতামাতাকে ভুলে গেলেন, প্রিয়জনকে ভুলে গেলেন, আপনজনকে ভুলে গেলেন, এমন একটা অকৃতজ্ঞর যে ভাবভঙ্গি নিজের ব্যক্তিত্বে ফুটিয়ে তুললেন, যেটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে খুব চমৎকারভাবে বলেছেন যে তার বান্দারা মানে আমরা যখন বিপদে পড়ি তখন আমরা খুব কান্নাকাটি করি, এত বেশি কান্নাকাটি করি যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এবং আমাদের কান্নাকাটির কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে দয়া এবং তার করুণার যে সাগর, সেখানে জোশ এসে যায়। তিনি জানেন আমরা কি করব, তারপরও তিনি আমাদেরকে ক্ষমা করে দেন, শুধুমাত্র এই পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করার জন্য। তো সেই ক্ষেত্রে যখন মানুষ বিপদ মুক্ত হয়ে পড়ে, সে গা ঝাড়া দিয়ে উঠে, এমন তাণ্ডব শুরু করে, এমন একটা ভাব ভঙ্গি দেখায়, অবস্থা দৃষ্টি মনে হয় কোনো কালে তাদের যে বিপদ ছিল, বিপত্তি ছিল এবং তারা যে অঝরে চোখের পানি ফেলেছে, এইরকম কথা তারা স্মরণই করতে চায় না, তারা ভাবভঙ্গি প্রকাশ করতে চায় না, মনে হয় যেন আজীবন তারা এমন ছিল। এ কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের সম্পর্কে দুর্ভাগ্য। যা বলছিলাম, তো আমাদের এই বাংলাদেশের রাজনীতিতে এখন আওয়ামী লীগ খুবই দুর্ভাগা অবস্থায় আছে এবং তারা হয়তো যার যার অবস্থানে থেকে চিন্তা করছেন আবার সুযোগ পেলে ভালো কিছু করবেন,
কেউ চিন্তা করছেন আবার সুযোগ পেলে দেখিয়ে দেবেন, এটা করবেন ওটা করবেন, যার যার মতো করে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাদের একটা যোগাযোগ হয়ে যাবে। এটা প্রকৃতির একটা বিধান। কিন্তু এই সময়ের মধ্যে গত ১০০ দিনে আমরা যে জিনিসটা দেখলাম যে গত ১৫ বছর ধরে কিংবা তারও অধিক কাল, ধরুন গত ২০ বছর ধরে যারা দুর্ভোগে ছিলেন, দুর্দশার মধ্যে ছিলেন এবং সেই দুর্ভোগ এবং দুর্দশা থেকে রক্ষা পাওয়ার জন্য অঝরে কেঁদেছেন, বারবার তওবা করেছেন জিন্দেগিতে আর রাজনীতি করবেন না, তাদের অনেকের এই পরিবর্তিত অবস্থায় আমরা যে রণমূর্তি দেখছি এবং তাদের যে কামনা, বাসনা, চাহিদা, অঙ্গভঙ্গি এবং তাণ্ডব, মন্দ কাজের তাণ্ডব, অকৃতজ্ঞতা, কৃতঘ্নতা, তারপর সন্ত্রাস, সব মিলিয়ে এই জমিনে এরকম একটা রসায়ন তৈরি করে ফেলেছে যে মানুষের মন বিগড়ে গিয়েছে। আমজনতা আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নতুন করে প্রার্থনা করা শুরু করে দিয়েছে এবং আগামী দিনগুলো কেমন যাবে এটা নিয়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছে এবং তারই প্রেক্ষিতে প্রকৃতিতে যা হয়, নতুন করে আবার একটা শূন্যতা তৈরি হয়েছে, রাজনীতির শূন্যতা। এবং সেই শূন্যতা পূর্ণ করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রাজনৈতিক, বিভিন্ন অরাজনৈতিক প্রতিষ্ঠান, সংঘ, সংগঠন, দেশি এবং বিদেশি শক্তি এবং একই সঙ্গে চক্র, তারা চেষ্টা করছেন। ভারত চেষ্টা করছেন নানাভাবে। আমাদের সীমান্তগুলোতে যা হচ্ছে, এরকম বিশ্রী ঘটনা স্বাধীনতার পরে কখনো ঘটেনি, ৪৭-এর পরেও কখনো ঘটেনি। আবার পাকিস্তান এই মুহূর্তে যা করছে, আমেরিকা এই মুহূর্তে যা করছে, এবং অলানে ছাড়েন যখন ইংল্যান্ড, তারাও যা কিছু করছেন এবং বলছেন, তা আমাদের অতীতের সকল হিসাবকে এলোমেলো করে দিচ্ছে। এই যে এত লম্বা ভূমিকা টানলাম, এর কারণ হলো এখনও যে বিষয়গুলো আমাদের কাছে মনে হচ্ছে যেগুলো অসম্ভব, আওয়ামী লীগের ফিরে আসা সম্ভব নয়, কিন্তু প্রকৃতিতে এমন অবস্থা তৈরি হয় যে গতকাল যাকে হত্যা করার জন্য আপনি ঘুষছেন বা মেরে ফেলার জন্য আপনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, আজকে তার জীবন রক্ষা করার জন্য আপনি আপনার নিজের জীবনটি দিয়ে দিলেন। এরকম পরিস্থিতির ঘটনা হয়ে যায়। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের একটি পরিশুদ্ধ রূপ, অর্থাৎ আওয়ামী লীগ পরিশুদ্ধ হয়ে আসবে, নিজেরা সংগঠিত হবে এবং এদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদে তারা অতীতের ভুল ভ্রান্তি থেকে বের হয়ে এসে একটা নতুন পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠন করবে। এরকম স্বপ্ন অনেকে দেখেন, যেটা বাংলাদেশে একেবারেই অসম্ভব। আমাদের এদেশে রাজনীতিতে কেউ সরি বলে না, জামাত বলে না, বিএনপি বলে না, জাতীয় পার্টি বলে না, কেউ বলে না। কাজে আওয়ামী লীগ অতীতে বলেনি, এখনও বলছে না এবং আগামী দিনেও বলবে না। ফলে কি হবে, আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে আওয়ামী লীগের শ্রেণী চরিত্র নিয়েই ফিরে আসবে এবং এটাই আমাদের দেশের ইতিহাস, এটাই আমাদের দেশের সংস্কৃতি। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের প্রস্তুতি চলছে। কি প্রস্তুতি চলছে? আপনি আওয়ামী লীগের যে নেতা, তাদের অনেকের দেশে এবং দেশের বাইরের মুভমেন্ট দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। তারা এই মুহূর্তে ভারতকে দিয়ে এমন কিছু ঘটাচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে এমন কিছু ঘটছে, এবং এর সঙ্গে যে আওয়ামী লীগের যোগ সাজস নেই তা কিন্তু বলা যাচ্ছে না। তার সঙ্গে সঙ্গে বর্তমান সরকারের যে ভুল এবং ভ্রান্তি এবং তাদের নানা কর্মকাণ্ডে ব্যবসায়ী সমাজের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, বড় বড় কর্পোরেট হাউসগুলো দরকার হলে তারা তাদের সর্বস্ব বিক্রি করে অতীতের সেই যে স্বর্ণালী দিন যখন তারা গণভবনে যেতেন, প্রধানমন্ত্রীকে তোষণ করতেন, সেই সুদিন ফিরিয়ে আনার জন্য এখন তারা যে অবস্থার মধ্যে পড়েছে, তারা দরকার হলে আত্মাহুতি দিতেও প্রস্তুত। অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, অনেকে বন্ধ হওয়ার মতো অবস্থায় পড়েছে, অনেকের দেশ বিদেশের সহায় সম্পত্তি নিয়ে যেভাবে টান দিয়েছে, তার জন্য তারা সবাই মিলে একটি মরণ কামড় দেবে এবং একটি যাকে বলা হয়
আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য একটি প্রকল্প তারা বাস্তবায়ন করবে, এটা একেবারেই স্বাভাবিক। এবং আমরা পাক ভারত উপমহাদেশ নয়, সারা দুনিয়ার ইতিহাসে দেখেছি যখন একটা বিপ্লব হয় সেখানে খুব অল্প সংখ্যক ক্ষেত্রে বিপ্লব পরিপূর্ণভাবে সফল হয়। পৃথিবীতে যে কটি বিপ্লব একেবারে খুব পূর্ণমাত্রায় সফল হয়েছে, সে বিপ্লবের মধ্যে কিউবার বিপ্লব এবং এই যে বর্তমানে সৌদি আরব যারা চালাচ্ছেন ইবনে সৌদ পরিবার, তাদের সেই ওয়াহাবি বিপ্লব, এই দুটো বিপ্লব পরিপূর্ণভাবে আজ পর্যন্ত সফল হয়ে টিকে আছে। এর বাইরে অন্য যে বিপ্লবগুলো হয়েছে এর 99% বিপ্লবই প্রতি বিপ্লব দ্বারা প্রতিহত হয়েছে, ভ্যানিশ হয়ে গেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে সাবেক রেজিম, মানে যাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছিল তারা আবার প্রকারান্তে ফিরে এসেছে। তো আওয়ামী লীগ এই বিষয়গুলো, তারা বাংলাদেশে এখন যারা আওয়ামী লীগকে ভয় দেখাচ্ছেন তাদের সাথে 1000 গুণ বেশি বোঝেন, জানেন এবং তাদের সেই 1954 থেকে 1954 সন থেকে আজ অবধি বিরূপ পরিস্থিতি মোকাবেলা করার অভিজ্ঞতা আছে, বিরূপ পরিস্থিতিতে টিকে থাকার জেনেটিক জিনগত যে বৈশিষ্ট্য, এটি আওয়ামী লীগের রক্ত, মাংস, অস্থি, মজ্জা এবং মস্তিষ্ক একেবারে পাকাপোক্ত হয়ে গেছে। কাজেই এই যে বর্তমান যে সমস্যাগুলো আমরা দেখছি, আওয়ামী লীগের লোকজন কিন্তু এই সময়ের মধ্যেই সব কিছু তারা সামলে নিয়েছে। 99% আওয়ামী লীগের যারা লোকজন তারা এখনও বাংলাদেশে আছেন। বোঝার চেষ্টা করুন, 99% বেশি আওয়ামী লীগের যারা লোকজন এখন বাংলাদেশে আছেন, শুধু আছেন না, যার যার অবস্থানে গ্রামে গঞ্জে ব্যবসা বাণিজ্যে সব জায়গাতে একেবারে বহাল তবিয়তে আছেন। তাহলে যদি 35% লোক আওয়ামী লীগ করে, তার 1% আওয়ামী লীগকে আমরা যদি ধরি, 99% আওয়ামী লীগ যার যার অবস্থানে আছে, আর 1% আওয়ামী লীগ বাস্তুচ্যুত হয়েছে, এক গ্রাম থেকে অন্য গ্রামে, এক শহর থেকে অন্য শহরে, এক জেলা থেকে অন্য জেলায়, অথবা বাংলাদেশ থেকে অনেকে পালিয়ে গেছেন। অনলি 1%। আবার এই 1%-এর মধ্যে যদি আপনি এটাকে 100 করেন তাহলে দেখবেন যে 99 জন লোক বাংলাদেশের মধ্যেই আছেন, আর একজন মাত্র লোক সীমান্ত পাড়ি দিয়ে ভারতে, লন্ডনে, আমেরিকাতে গিয়েছেন, খুব অল্প। তাহলে এই যে একটা শক্তি, এটি একটা জীবন্ত আগ্নেয়গিরি কিন্তু ঘুমন্ত। আবার বলছি, জীবন্ত আগ্নেয়গিরি কিন্তু ঘুমন্ত। সেটাকে মোকাবেলা করার জন্য যে পরিকল্পনা দরকার, যে জনপ্রিয়তা দরকার, যে সাংগঠনিক শক্তি দরকার, যে শুভ কর্ম দরকার, এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একেবারেই করতে পারছে না, বরং উল্টো করেছে। এর ফলে কি হলো, প্রশাসনের মধ্যেই আওয়ামী লীগের ভূত চেপে বসেছে এবং আওয়ামী লীগ সেই জিনিসগুলোকে তারা বিভিন্নভাবে বাজানোর চেষ্টা করেছে। কখনো সুজিব ওয়াজদের জয়ের মুখ দিয়ে এক ধরনের কথা আসছে, কখনো শেখ হাসিনার একটা কল রেকর্ড ফাঁস হচ্ছে, কখনো বঙ্গবীর কাদের সিদ্দিকী একটা কথা বলছেন, কখনো সেই জনাব সোহেল তাজ শেখ হাসিনাকে গালাগাল দিচ্ছেন। এবং আপনারা জানেন অনেক কিছুই রাজনীতিতে হয়। এই রাজনীতিতে যারা ক্ষমতায় থাকেন তারা টাকা দিয়ে প্রেস ক্লাবের সামনে অনেক লোককে দাঁড়িয়ে দেন যে আমাকে গালাগাল করো, অকথ্য ভাষায়, অশ্লীল ভাষায় গালাগাল করো, এবং এটাই রাজনীতি। তো কাজেই যারা শেখ হাসিনাকে গালাগাল করছেন খুব অশ্লীল অশ্রাব্য ভাষায়, আওয়ামী লীগকে যারা গালাগাল করছেন এবং শেখ হাসিনার পরিবর্তে ডক্টর ইউনূসকে ত্রাণকর্তা মনে করছেন, ওর মধ্যে যে বা ওনার মধ্যে যে শেখ হাসিনার ভূত নেই একথা কিন্তু বলা যাবে না। তো সেই দিক থেকে শেখ হাসিনার যারা লোকজন আছে তারা একটা ডেডলাইন দিয়ে রেখেছে, সেটি হলো ডোনাল্ড ট্রাম্প 20 তারিখে ক্ষমতা লাভ করবেন এবং সেই 20 তারিখের পরে আপনি দেখবেন কত দ্রুত তারা মাঠে নেমে যায়, এবং সেটি এখনো অনেক সময়। এর কারণ হলো পুরো ডিসেম্বর মাস এবং জানুয়ারির 20 তারিখ। এই সময়টি যদি ইউনূস সরকার এবং তার সমর্থক যারা রয়েছেন তারা এই আওয়ামী লীগের এই 20 তারিখের পরের যে ডেডলাইন, এটাকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে পারে, তখন এক ধরনের সমীকরণ রচনা হবে। আর যদি তারা ক্রমশ
এখন যে দুরবস্থার মধ্যে আছে তাদের এই দুরবস্থা বাড়তে থাকে, হানাহানি বাড়তে থাকে, ব্যর্থতার পরিমাণ বেড়ে যায়, তাহলে আওয়ামী লীগের যে ডেডলাইন এটি 20 তারিখ থেকে এগিয়ে 20শে ডিসেম্বর যে হবে না, এই কথা আমি এখন। প্রিয় দর্শক, শুনছিলেন আমাদের বক্তব্যগুলো এবং বুঝতে পেরেছেন আমার দেশ পত্রিকা নিয়ে বিএনপি কেন বাড়াবাড়ি শুরু করেছে। বিএনপি বাড়াবাড়ি করার যে কারণটি আমি বলবো, সেটি হলো আমার দেশ পত্রিকার যে প্রধান সম্পাদক তিনি কিন্তু বলেছেন মাহমুদুর রহমান যে আমার এই পত্রিকাতে সত্যকে তুলে ধরা হবে, যে অন্যায় করুক তার অন্যায়কে তুলে ধরা হবে, যে ভালো করবে তার ভালো কথাটি তুলে ধরা হবে। এই যে একটি ওয়াদা করেছেন বা তিনি সত্যিকারই কিন্তু সত্য সংবাদটি প্রচার করার যে লক্ষ্যে তিনি মাঠে নেমেছেন, তাহলে এখানে সবচেয়ে সমস্যা হবে বিএনপির। কারণ বিএনপি এখন বর্তমানে মাঠ পর্যায়ে রয়েছেন, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্নীতি বা রাস্তাঘাট দখল এবং যে ইস্টাউন দখল এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা অনেক উল্টাপাল্টা করছে বিএনপির নাম দিয়ে, এবং বিএনপি দলেরও কিছু লোক এই যে কাজগুলো করছে তাদের কিন্তু সমস্যা হবে। যারা করছে তারাই কেবলমাত্রই আমার দেশ পত্রিকার বিরোধিতা করছে এবং আমার দেশ পত্রিকার বয়কট করার ডাক দিয়েছে। তারেক রহমান কিন্তু একবার বলে নাই যে আমার দেশ পত্রিকাকে বয়কট করতে হবে, বা একটি বক্তব্যও তিনি এই পত্রিকার বিরোধিতা করে দেননি। এখন তাহলে বোঝা হলো যে বিএনপির ওই সমস্ত লোকদের সমস্যা হচ্ছে যারা ইতিমধ্যে স্বৈরাচারের মতো যে তারাও কিন্তু তাদের নিয়মে বা তাদের মতো করে স্বৈরাচারী শুরু করে দিয়েছেন জনগণের সাথে। আর আওয়ামী লীগ কিন্তু অচিরেই এমন একটি পরিকল্পনা নিয়ে মাঠে নামবেন যেটি আসলে ঠেকাতে বাংলাদেশের মানুষের এবং বিএনপির সমস্ত দলের জন্য কিন্তু একটি বড় ধরনের ধাক্কা হবে। এই ধাক্কাটি যদি এদেশের মানুষ যদি ধরে না রাখতে পারে এবং এই ধাক্কায় যদি পড়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য বিপদের কারণ হতে পারে। এবং আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়ে তাদের সাথে যে এই কয়েকদিনে যে ব্যবহার করা হয়েছে বা তাদেরকে যেভাবে এই তাড়িয়ে দেওয়া হয়েছিল দেশ থেকে, বিশেষ করে শেখ হাসিনাকে, সেই প্রতিশোধ কিন্তু প্রত্যেকটি ছাত্রজনা এবং বিএনপির এবং জামাতকে যে যারা রয়েছেন তাদের কিন্তু করা